আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 5 এর ধারাবাহিক পর্বের আজ প্রথম পর্ব। সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি জিসান আহমেদ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা বা যোজনী এবং যৌগমূলক সম্পর্কে জানবো। আচ্ছা, চ্যাপ্টার 5 এর প্রথমের নামটি যদি পড়ি, চ্যাপ্টার 5 এর নামটি হলো রাসায়নিক বন্ধন। এখন আমরা যেহেতু চ্যাপ্টারের নামটি হচ্ছে রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন কাকে বলে এটা আমাদের আগে জানা দরকার। রাসায়নিক বন্ধন কাকে বলে? যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু, এখন অণু কি আর পরমাণু কি আমরা আগের ক্লাসগুলোতে জেনে আসছি। অণু হচ্ছে একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত হয়। ওকে, তাহলে অণুতে দুটি পরমাণু, যেহেতু অণুর ভিতরে অনেকগুলো কি থাকে, পরমাণু থাকে, এইখান থেকে যে কোনো দুটি পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। মানে একটি নির্দিষ্ট আকর্ষণের কারণে যখন একটি অণুর ভিতরে যে দুটি পরমাণু থাকে, একাধিক পরমাণু থাকতে পারে, এর ভিতরে দুটি পরমাণু যুক্ত অবস্থায় থাকতে পারে, তাকে সেই আকর্ষণকে বলা হইতেছে রাসায়নিক বন্ধন। এখন রাসায়নিক বন্ধন বিভিন্ন রকম হতে পারে। এর ভিতরে তোমাদের বইয়ে টোটাল 3টি রাসায়নিক বন্ধনের কথা বলা হয়েছে। একটি হলো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং দাতব বন্ধন। এই আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং দাতব বন্ধন এগুলো নিয়েই আমাদের এই চ্যাপ্টার 5 সম্পূর্ণ আলোচনা। আচ্ছা, আজকে আমরা শুধুমাত্র এই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করব। এই রাসায়নিক বন্ধন 3টি। এরপর আসে আমাদের হচ্ছে যোজ্যতা বা যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? আমরা যেহেতু ইলেকট্রন বিন্যাস করতে শিখে গেছি সেই কারণে যোজ্যতা ইলেকট্রন আমরা সহজে পাবো। এখন যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? কোন মৌলের ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন। ওকে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ, এখন আমরা যেহেতু ইলেকট্রন বিন্যাস পারি, দেখতে পেরেছি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সর্বশেষ কক্ষপথে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, এইভাবে একাধিক ইলেকট্রন থাকতে পারে। এখানে আবার যদি বলি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। সহজ কথা বলতে হলে আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব এবং সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তাকেই বলা হয় যোজ্যতা ইলেকট্রন। এখন যদি एग्जांपल হিসেবে আমরা বলি, एग्जांपल হিসেবে আমরা কাকে নিতে পারি? ওকে, নিলাম পটাশিয়াম। পটাশিয়ামকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি আমরা ডায়াগ্রামের মাধ্যমে করতে পারি। দুই ভাবে রেখে দিচ্ছি। পটাশিয়াম 19 ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 10 12 3p6 4s1 10 18 19। ওকে, এই যে 19টা হয়ে গেছে। এখন এখানে তাহলে এখান থেকে যোজ্যতা ইলেকট্রন কত? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বলছে না, সর্বশেষ কক্ষপথ কোনটা? সর্বশেষ কক্ষপথ অবশ্যই 4 নম্বর শক্তি স্তর। এখন 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আছে কতটা? একটা। তাহলে আমি বলতে পারি পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। যোজ্যতা ইলেকট্রন 1। কথা ক্লিয়ার? আচ্ছা, এখানে এতটুকু বলতে পারলাম। এখন এটাতে এভাবে না করে যদি আমি ডায়াগ্রাম আঁকে, মানে একটা চিত্রের মাধ্যমে করি, আমরা কি চিত্রের মাধ্যমে শিখছি না? এখন আচ্ছা, এটা থাক। পটাশিয়াম প্রথম শক্তি স্তর 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তর 1 2 3 4 5 6 7 8 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তর 1 2 3 4 5 6 7 8 চতুর্থ শক্তি স্তর একটা আছে, এই যে এখানে একটা দিলাম। এখন এই চিত্র দ্বারা আমরা বুঝতে পারি কি সর্বশেষ কক্ষপথ 1 2 3 4 4 নম্বর কক্ষপথে সর্বশেষ কক্ষপথ, এই সর্বশেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন আছে। তাহলে যোজ্যতা, পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1।
তাহলে আমরা যে কোনো মৌলের যদি ইলেকট্রন বিন্যাস পারি তাহলে আমরা যোজ্যতা ইলেকট্রন বের করতে পারবো। এখন যোজ্যতা ইলেকট্রনটাকে কাকে বলে আমি যদি আবার এখানে বলি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে, এখন এখানে একটা আছে, এখন অন্যান্য মৌলের ভিতরে একটা নাও থাকতে পারে, একাধিক থাকতে পারে, এই কারণে বলা হয়েছে ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে, সেই সংখ্যাগুলোকে যেমন 1 2 3 4 সেই সংখ্যাগুলোকে বলা হইতেছে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রন। এটুকু কি আমরা বুঝতে পেরেছি? এই অধ্যায়ে আমরা প্রথমে বললাম হলো রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কাকে বলে? রাসায়নিক বন্ধন বিভিন্ন রকম হতে পারে। এখানে আমাদের তিনটা রাসায়নিক বন্ধনের কথা বলা হয়েছে, একটা হলো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর একটা হলো দাতব বন্ধন। পরে আমরা শিখলাম হলো যোজ্যতা ইলেকট্রন। এখন যোজ্যতা ইলেকট্রন যদি শেষ করি, যোজ্যতা ইলেকট্রনের পর আমাদের কাছে আছে হচ্ছে ওকে, এতক্ষণ আমরা শিখলাম হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এখন শিখবো যোজ্যতা বা যোজনী কাকে বলে। যোজ্যতা বা যোজনী কাকে বলে? অণু গঠনকালে মানে অণু গঠন করার সময় অবশ্যই একাধিক পরমাণু প্রয়োজন হয় অণু গঠন করতে হলে। অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে একটি মৌলের মানে কোন একটি পরমাণু গঠন করার সময় একটি মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে, এখানে কথাটা একটু উল্লেখ রাখতে হবে, তা হচ্ছে ক্ষমতা। মানে একটি মানে দুইটি আলাদা আলাদা পরমাণু এর ভিতরে একটা আরেকটার সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, ওই ক্ষমতাকে বলা হইতেছে যোজ্যতা বা যোজনী। কথাটা ক্লিয়ার? আগেরটা ছিল যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? কোন মৌলের যদি ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে যে কটি ইলেকট্রন থাকবে সেই কটি ইলেকট্রনকেই তার বলা হয় যোজ্যতা ইলেকট্রন। আর যোজ্যতা বা যোজনী কাকে বলে? ওটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, পার্থক্য কিন্তু আছে। যোজ্যতা বা যোজনী কাকে বলে? অণু গঠনকালে মানে অণু গঠন করার সময় কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌল পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বা যোজনী বলা হয়। কথা ক্লিয়ার এখানে সংজ্ঞাটা? ওকে, এরপর আসি আমাদের যৌগমূলক। এই যৌগমূলকটা আমাদের জন্য খুবই দরকার। আর যৌগমূলক কাকে বলে? একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে। আচ্ছা, এখানে কথাগুলো খুব জটিল মনে হলেও আসলে কথাগুলোর অর্থ খুবই সহজ। আমি যদি আবার এখানে বলি একাধিক মৌলের কতিপয় পরমাণু মানে একাধিক মৌলের কিছু পরমাণু যখন পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে একাধিক মৌলের পরমাণুগুলো একটা আরেকটার সাথে মানে যুক্ত হতে হলে অবশ্য আধান বা আয়ন তৈরি করতে হয় বা পরমাণুর মাধ্যমে যুক্ত হয়, পরস্পরের সাথে মিলিত হয়ে যখন একটি ধনাত্মক বা ঋণাত্মক, সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, হয়ে যখন একসাথে অনেকগুলো পরমাণু হয় তখন এটাকে আমরা বলতে পারি পরমাণু গুচ্ছ তৈরি করে। এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এখানে আরেকটি মূল বিষয় হচ্ছে এটা একটা কি এর মতো, এখানে প্রথমে তো হচ্ছে পরমাণু গুচ্ছ তৈরি করবে এবং আয়নের ন্যায় আচরণ করবে। আয়নের ন্যায় আচরণ করে এই ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। এখন একটা এক্সাম্পলের দ্বারা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেমন অ্যামোনিয়াম আছে, অ্যামোনিয়ামের সঙ্গে কি NH4 প্লাস কেন? এই যে বলছি ধনাত্মক এবং ঋণাত্মক আধান যুক্ত হবে, এটা হচ্ছে একটি যৌগমূলক। এটি হচ্ছে একটি যৌগমূলক। এখন এই যৌগমূলকটা কিভাবে গঠিত হয়েছে? এই যৌগমূলকটি গঠিত হয়েছে একটি নাইট্রোজেনের সাথে তিনটি হাইড্রোজেন ও একটি H+ যুক্ত হয়ে একটা H+ আয়ন যুক্ত হয়ে। আচ্ছা, এখানে কি হয়েছে? যে অ্যামোনিয়াম যে যৌগমূলকটা গঠন হয়েছে কিভাবে হয়েছে? একটি নাইট্রোজেনের সাথে তিনটি হাইড্রোজেন যুক্ত হয়েছে, পরবর্তীতে আরেকটি H+ আয়ন যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর অ্যামোনিয়াম তৈরি হয়েছে। এখন এই অ্যামোনিয়াম তৈরি হওয়ার পিছনে এখানে তো অ্যামোনিয়াম তৈরি হয়েছে, এখানে অ্যামোনিয়াম তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের আরো দুইটা জিনিস জানা দরকার। এই আমাদের যে যৌগমূলক থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা আধান বা চার্জ পাই, আর একটা হলো যোজনী পাই। এখন আধান বা চার্জ আর যোজনী কিভাবে বের করব? একটু এখানে আমরা যদি লক্ষ্য করি, আধান
অথবা চার্জ। আর আরেকটা হচ্ছে যোজনী। আচ্ছা, এটা আদান বা চার্জ কত একটু এই আমি যদি প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করি তখন এই সংকেতটা যদি লক্ষ্য করি তখন বুঝতে পারবো NH4 প্লাস আছে না, প্লাস মানে কি এটা চার্জ হচ্ছে 1। আমরা আর কি বলে আগের ক্লাসগুলোতে এটা তো জানতে পেরেছি, এইভাবে একটা চিত্র দেখিয়েছিলাম না, x হচ্ছে যে কোনো একটি মৌল, এখানে থাকবে a, এখানে z, এখানে হলো প্লাস মাইনাস, এটা দ্বারা কি আদান বা চার্জ বুঝাচ্ছি? আদান অথবা চার্জ, যে কোনো মৌলের এই উপরে যে প্লাস মাইনাস থাকে ওটা হলো আদান বা চার্জ। তাহলে এখানে চার্জ বা আদান কত? +1। কি হবে? +1। আর যোজনী কি? যেহেতু এর সর্বশেষ কক্ষপথ মাত্র একটি, যোজনী হলো কি? যোজনী আর যোজ্যতা কাকে বলে? একটি মৌল আরেকটি মৌলের সাথে, একটি পরমাণু আরেকটা পরমাণুর সাথে কি যুক্ত হওয়ার যে ক্ষমতা ওটাকে যোজনী বলে না? এখন এটার ক্ষমতা কত? 1। কি কারণে? কারণ এখানে +1 আছে, শুধু 1 হবে। একটু পার্থক্যটা যদি লক্ষ্য করি, এখানে হচ্ছে +1 আর এখানে শুধু 1। কারণ কি? কারণ একটাই, পাশে লিখছি, আদান আদান ধনাত্মক বা ঋণাত্মক হয়। মানে হচ্ছে যে কোনো সংখ্যার আগে প্লাস মাইনাস দেওয়ার পর এটা ধনাত্মক আর ঋণাত্মক হয়। আদান সবসময় ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী বা যোজ্যতা কখনো কি হয় না? ধনাত্মক বা ঋণাত্মক হয় না। শুধু কি হয়? শুধু সংখ্যা হবে। শুধুমাত্র কি ব্যবহৃত হবে? সংখ্যা। এখন এখানে আরেকটা সহজ বিষয় হচ্ছে যে কোনো মৌলের চার্জ যা হবে, চার্জ প্লাস মাইনাস ঋণাত্মক ধনাত্মক হইতে পারে, কিন্তু যোজ্যতা কি, যোজ্যতা বা যোজনীটা হবে এখানে যেটা থাকে সেটাই হবে, কিন্তু প্লাস মাইনাস গুলো হবে। কথা ক্লিয়ার? যোজ্যতা বা যোজনীর ভিতরে কি হবে? শুধুমাত্র সংখ্যাটা ব্যবহার হবে, কোনো ধনাত্মক ঋণাত্মক চিহ্ন ব্যবহৃত হবে না, কিন্তু আদান বা চার্জের ভিতরে ধনাত্মক ঋণাত্মক চিহ্ন সহ ব্যবহৃত হবে। কথা ক্লিয়ার? যৌগমূলক আজকে তাহলে আমরা হচ্ছে এখান থেকে শিখতে পেরেছি যোজ্যতা ইলেকট্রন। ফার্স্টে শিখলাম হচ্ছে রাসায়নিক বন্ধন, যেটা আমাদের অধ্যায়ের নাম ওইটা রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন আমাদের এই বইয়ে কয়টা নিয়ে আলোচনা আছে? 3টা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কি? সর্বশেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে সেটাকে যোজ্যতা ইলেকট্রন বলে। যোজ্যতা কি? একটি আরেকটির সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে বলা হইতেছে যোজ্যতা। আর হচ্ছে যৌগমূলক কি? যৌগমূলক হলো একাধিক পরমাণু একত্রিত হয়ে এক ধরনের গুচ্ছ, পরমাণু, সরি কি বলে, হ্যাঁ পরমাণু গুচ্ছ, একাধিক পরমাণু একত্রিত হয়ে যখন এক ধরনের পরমাণু গুচ্ছ তৈরি করে, এই এবং এই পরমাণু গুচ্ছগুলো কি করে? একটা আয়নের ন্যায় আচরণ করে। এই আয়নের ন্যায় আচরণ করার কথাটা লাগবে, আয়নের ন্যায় আচরণ করে তখন তাকে সেই পরমাণু গুচ্ছকে বলা হয় যৌগমূলক। এখন যৌগমূলক থেকে আমরা কি কি বের করে দেখলাম? আদান এবং চার্জ। আদান কখনো কি কি হতে পারে না? না, আদান সবসময় ধনাত্মক এবং ঋণাত্মক হয়, এবং কি বলে যোজনী কখনো কি হয়? ধনাত্মক ঋণাত্মক হয় না, শুধুমাত্র সংখ্যাগুলো হয়। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।